This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ যে রায়ের অপেক্ষা করছিল সেই রায়ই দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে সাজা দিল ট্রাইব্যুনাল। বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাউজ্জামান খান ও বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাউজ্জামান খানকে মৃত্যুদণ্ড ও প্রাক্তন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার পরই আদালত কক্ষ হাততালিতে ফেটে পড়ে, যেন এই রায়টা শোনারই অপেক্ষা করছিল সবাই। অন্যদিকে শেখ হাসিনা তিনি কিন্তু প্রতিক্রিয়া ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, বিচারের নামে সাজানো প্রহসন হয়েছে, ফাঁসির সাজা পক্ষপাত দুষ্ট, অন্তর্বর্তী সরকারের খুনি মানসিকতার প্রমাণ এই সাজা। ট্রাইব্যুনালের ফাঁসির সাজা ঘোষণার কোনো অধিকারই নেই। তা ঠিক কি কি অপরাধের সাজা পেলেন শেখ হাসিনা? আসুন সেটাই জেনে নিই। দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে রয়েছি আমি ইপসা। বাংলাদেশে আজকে যে রায় দেওয়া হলো সেই বিষয়ে জানার আগে আমাদের 1 বছর পিছিয়ে যেতে হবে। 2024 সালের জুলাই মাস, কোটা সংস্কার আন্দোলনে তখন উত্তাল বাংলাদেশ। সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটার বিরোধিতা করা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছিলেন, মুক্তিযোদ্ধার পরিবাররা সংরক্ষণ পাবে না তো কি রাজাকারের সন্তানরা সংরক্ষণ পাবে? ব্যাস, এই মন্তব্যেই আগুনে ঘৃতাহুতি হয়। হাসিনার বিরুদ্ধে গর্জে ওঠে আপামর ছাত্র যুবরা। হাসিনা তার বক্তব্যে সাফাই দিলেও কোটা সংস্কার আন্দোলন ততক্ষণে ছাত্র গণ আন্দোলনে পরিণত হয়েছে। হু হু করে বিক্ষোভের আগুন ছড়াতে থাকে, ছাত্রদের বিক্ষোভ মিছিলে চলে গুলি। এরপরে আন্দোলন আরও জোরদার হয়। শেষে প্রবল বিক্ষোভ প্রতিবাদের মুখে পড়ে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ ছাড়ে শেখ হাসিনা। হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশে তৈরি হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের মাথায় বসেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস। তারপরই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা শুরু হয় হাসিনার বিরুদ্ধে। বলে রাখা ভালো, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনা নিজেই তৈরি করেছিলেন এবং সেটা তৈরি করা হয়েছিল রাজাকারদের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তার বিচার করার জন্যই। গত বছরের জুন থেকে মামলার শুনানি চলছিল, কিন্তু তখন দেশে নেই শেখ হাসিনা, তাই আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগও ছিল না। 24-এর গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী যে অপরাধ হয়েছিল তাতে মোট 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। গত 12ই মে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্তকারী সংস্থা। মোট 8747 পাতার অভিযোগপত্র জমা দেওয়া হয়। আদালতে শোনানো হয় হাসিনার ভাইরাল অডিও ক্লিপও, যেখানে তিনি নাকি গুলি চালানোর নির্দেশ দিচ্ছেন। সোমবার 17ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, বিচারপতি মোহাম্মদ শফিকুল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মতিহুল হক এনাম চৌধুরীর বেঞ্চে এই মামলা রায়দান করা হয়। 453 পাতার রায়। সেই পাতার ছত্রে ছত্রে রয়েছে হাসিনার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ। রায় ঘোষণা করে আদালত বলে, শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন। একই সঙ্গে আসাউজ্জামান খান ও চৌধুরী মামুনের বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের প্রমাণ মেলে। যেহেতু বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হয়ে গিয়েছিলেন এবং তিনি এই গোটা ঘটনার সত্য আদালতের কাছে তুলে ধরেছিলেন, তাই মামুনের অপরাধের সাজা সর্বোচ্চ হলেও সত্য উন্মোচন করার দায়ে তার সাজা কম করে দেওয়া হয়। অর্থাৎ যে অপরাধে শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ফাঁসির সাজা পেলেন, সেই অপরাধেই কিন্তু এই প্রাক্তন পুলিশ কর্তা পেলেন মাত্র 5 বছরের সাজা। এবার আসা যাক কি কি অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। প্রথম অভিযোগ, গত বছরের 14ই জুলাই গণভবনে এক সাংবাদিক সম্মেলনে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি উল্লেখ করে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। এর পরিপ্রেক্ষিতেই আসাউজ্জামান খান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা,
সহায়তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আওয়ামী লীগের সদস্যরা ব্যাপক হারে ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে আক্রমণ করে। অভিযোগ, গুলি করে 1400 ছাত্র জনতাকে হত্যা করা হয় সেই সময়। আহত হন 25,000-এরও বেশি মানুষ। হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি তাদের নিয়ন্ত্রণাধীন যে বাহিনী রয়েছে তাই সেই সদস্যদের মাধ্যমে সেই নির্দেশ কিন্তু কার্যকর করেন। গত বছরের 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এএসএম মাকসুদ কামাল ও 18 জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে কথাও বলেন শেখ হাসিনা। দুজনের সঙ্গে সেই কথোপকথনের অডিও কিন্তু রেকর্ড পাওয়া গিয়েছে। সেখান থেকেই জানা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বাকি বাহিনীগুলিকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন খোদ শেখ হাসিনা। শেখ হাসিনা সেই নির্দেশ পেয়েই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির মাধ্যমে বাকি বাহিনীর কাছে বার্তা পৌঁছায়। পাশাপাশি আওয়ামী লীগ ও তাদের যে শাখা সংগঠনরা রয়েছে তাদের কাছেও একই নির্দেশ যায়। এরপরই শুরু হয় বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ। এর দায়ী কিন্তু শেখ হাসিনা, আসাউজ্জামান ও মামুনকে সুপিরিয়র রেসপন্সিবিলিটি অর্থাৎ সর্বোচ্চ দায়ে সাজা দেওয়া হয়েছে। তৃতীয় অভিযোগ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। গোটা বিশ্ব দেখেছিল সেই ছবি। এই মামলায় শেখ হাসিনা ও তার সঙ্গে যে বাকি দুজনের নাম তাদেরকে অভিযুক্ত করা হয়েছে। চতুর্থ অভিযোগ, রাজধানী অর্থাৎ ঢাকার চানখারপুলে আন্দোলনরত নিরীহ নিরস্ত্র 6 জনকে গুলি করে হত্যা করা হয়। সেখানেও কিন্তু শেখ হাসিনা সহ 3 জনকেই অভিযুক্ত করা হয়েছে। পঞ্চম অভিযোগ, আশুলিয়ায় নিরীহ নিরস্ত্র 6 জনকে হত্যা করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেখানেও সেই অভিযুক্ত শেখ হাসিনা, আসাউজ্জামান ও মামুন। ফাঁসির সাজা ঘোষণা করা হলো শেখ হাসিনার জন্য। এবার তিনি কি করবেন? প্রসিকিউশন বলছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাউজ্জামান কিন্তু সুপ্রিম কোর্টে অ্যাপিল করার সুযোগ পাবেন না, কারণ এরা বাংলাদেশে খাতায় কলমে পলাতক। ট্রাইব্যুনালের আইন অনুযায়ী কোনো অপরাধীকে রায় দেওয়ার 30 দিনের মধ্যে আপিল করতে হয়। আপিল করতে হলে অপরাধীকে হয় আত্মসমর্পণ করতে হবে, না হলে যদি তাকে গ্রেফতার করা হয় তাহলেও আপিলের সুযোগ পাবেন অপরাধী। এবার শেখ হাসিনা কি করেন সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। এবং এক্ষেত্রে আরও একটা বিষয় হলো, বর্তমানে কূটনৈতিক আশ্রয়ে ভারতে রয়েছেন শেখ হাসিনা। সেক্ষেত্রে ভারতের ওপরেও কিন্তু একটা চাপ বাড়বে। এর আগেও বেশ কয়েকবার বাংলাদেশ থেকে মৌখিকভাবে হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবেদন জানানো হয়েছিল। এবার আদালত রায় ঘোষণা করলো। পরবর্তী স্তরে শেখ হাসিনা আরও উচ্চতর আদালতে যান কিনা, অর্থাৎ আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা দ্বারস্থ হন কিনা, এবং সেক্ষেত্রে ভারতের কাছেও যদি বাংলাদেশ আবেদন করে হাসিনাকে ফেরত পাঠানো, তাহলে ভারত কি পদক্ষেপ করে তার দিকে নজর থাকবে আমাদের। আর আমরা সেই আপডেট জানাবো আপনাদের। এই ধরনের আরও প্রতিবেদন জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।